সোমালিয়ান এই নামটা শুনলে যে কোনো নাবিকের ভয়ে গলা শুকিয়ে যায়। কারণ সোমালিয়ান জলদস্যুরা এতটা ভয়ঙ্কর যে সমুদ্রগামী যে কোনো জাহাজকে তারা আক্রমণ করতে বিন্দুমাত্র পিছপা হয় না, সেটা হোক আমেরিকান বা ইউরোপের জাহাজ। বেশ কয়েকদিন আগে বাংলাদেশের একটি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয়, কিন্তু বাংলাদেশের নাবিক সে জাহাজটিকে কোনোভাবেই রক্ষা করতে পারেনি। কিন্তু আমেরিকার ক্যাপ্টেন রিচার্ড ফিল্ডস, যে কিনা 2013 সালে এই জলদস্যুদের হাত থেকে মাল ভর্তি জাহাজ সহ বন্দীদের রক্ষা করে। ক্যাপ্টেন রিচার্ড ফিল্ড কিভাবে ওই জাহাজকে এবং জাহাজের সকল স্টাফদের ওই ডাকাতদের হাত থেকে রক্ষা করে সেটাই জানাবো আজকের ভিডিওতে। আপনারা সবাই জানেন একটি চ্যানেলের প্রথম 1000 সাবস্ক্রাইবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই আমাদের চ্যানেলে প্রথম যারা 1000 সাবস্ক্রাইবার ভিতরে থাকবে তাদের মধ্যে 3 জন পাবেন আকর্ষণীয় পুরস্কার। প্রথম জন পাবেন 1000 টাকা এবং দ্বিতীয় জন পাবেন 700 টাকা এবং তৃতীয় জন পাবেন 500 টাকা পুরস্কার। তাই আপনারা এই পুরস্কার পেতে চাইলে ভিডিওর কমেন্টে আপনার নাম এবং ফোন নাম্বার লিখে দিন। 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানের নাম ঘোষণা করা হবে। মুভির শুরুতে আমরা দেখতে পাই সোমালিয়ানের বিএসএ কিছু লোক ছিল এবং তাদের প্রত্যেকের হাতে মেশিন গান ছিল। আসলে এই সোমালিয়ান বিচে যারা বসবাস করে তারা খাদ্য এবং টাকার অভাবে সমুদ্রে বড় বড় জাহাজ ডাকাতি করে তাদের জীবন চালাতো। এই সোমালিয়ান দ্বীপে আমরা বেশ কয়েকজনকে দেখতে পাই। তাদের মধ্যে একজন ছিল মুসে, যে কিনা এই ডাকাত দলের বস ছিল। তখন মুসে ঠিক করে তাদের লোকজন নিয়ে সে সমুদ্রের পথে যাত্রা করবে জাহাজ ডাকাতি করার জন্য। মুসে যখন তার দলবল নিয়ে সমুদ্রের পথে যাত্রা করে, ঠিক তখনই তার দেখতে পায় সমুদ্রের মাঝখানে বড় একটা জাহাজ। এই জাহাজটি ছিল আমেরিকান, আর এই জাহাজটি মোম্বাসার উদ্দেশ্যে রওনা করছিল। এই জাহাজের ক্যাপ্টেন, যার নাম রিচার্ড ফিল্ডস, এদিকে ডাকাতের দল জাহাজের কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি আগে থেকে ট্র্যাক করে নিয়েছিল, যে কারণে ডাকাতের দল জাহাজের ভিতরে সমস্ত কথাবার্তা তারা শুনতে পাচ্ছিল। এদিকে ক্যাপ্টেন রিচার্ড ফিল্ডস আগে থেকে জানতো তারা যে পথে যাত্রা শুরু করছে সে পথে ডাকাতের দল আগে থেকে আক্রমণ করতে পারে, এবং এই জাহাজটি যে সমুদ্র পথে রওনা দিয়েছিল তার আশেপাশে কোনো জাহাজ বা নৌবাহিনী ছিল না। এই জন্য ক্যাপ্টেন আগে থেকে খুব সতর্ক ছিল। এজন্য বারবার সে দূরবীন দিয়ে সমুদ্রের দিকে নজর রাখতে থাকে। এরপর ক্যাপ্টেন দেখতে পায় হঠাৎ করে দূর থেকে 2টা বোট তাদের জাহাজের দিকে আসছে। এরপর ক্যাপ্টেন জাহাজের মাস্টারকে বলে জাহাজটি ডান দিকে ঘুরিয়ে দিতে, কিন্তু জাহাজের সাথে সাথে ওই বোট দুটো ডান দিকে ঘুরতে থাকে। এই জন্য ক্যাপ্টেন খুব সহজে বুঝতে পারে এরা সমুদ্রের ডাকাত। এই জন্য ক্যাপ্টেন আমেরিকান নেভিকে ফোন করে এবং তাদেরকে বলে তাদের দিকে 2টো ডাকাতের বোট এগিয়ে আসছে। কিন্তু তখন নেভি অপারেটর ক্যাপ্টেনকে বলে তোমাদের জাহাজের সমস্ত দরজা জানলা বন্ধ করে দাও। তোমরা যাদেরকে দেখছো তারা হয়তোবা সমুদ্রে মাছ ধরতে আসছে। কিন্তু ক্যাপ্টেন বলে এরা সমুদ্রের ডাকাত। এটা বলে ক্যাপ্টেন ফোন রেখে দেয়। এরপর ক্যাপ্টেন বাইরে এসে আবারও দূরবীন দিয়ে ওই বোটের দিকে লক্ষ্য রাখে, কিন্তু ক্যাপ্টেন এবার খুব ভালোভাবে বুঝতে পারছিল ওই বোটের ভিতরে যারা আছে তাদের প্রত্যেকের হাতে মেশিন গান ছিল। এবং ক্যাপ্টেন পুরোপুরি কনফার্ম হয়ে যায় তাদের পিছনে যারা আসছে তারা এই জাহাজটি ডাকাতি করার জন্য আসছে। এই জন্য ক্যাপ্টেন পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে পুলিশের সাথে ক্যাপ্টেন যোগাযোগ করতে পারছিল না। ক্যাপ্টেন তখন তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে একটা চালাকি করে। যেহেতু ক্যাপ্টেন আগে থেকে বুঝতে পারছিল এই ডাকাত দল জাহাজের সমস্ত কথা শুনতে পারছিল, এই জন্য ক্যাপ্টেন ডাকাতদের উদ্দেশ্য করে পুলিশদের বলতে থাকে 2টো ডাকাতের বোট আমাদের দিকে এগিয়ে আসছে। তখন ক্যাপ্টেন নিজের কণ্ঠ চেঞ্জ করে বলতে থাকে চিন্তা করো না, খুব দ্রুত তোমাদের ওখানে হেলিকপ্টারের সাহায্যে আমাদের টিম পৌঁছে যাবে। কিন্তু আসলে ক্যাপ্টেন কোনো পুলিশের সঙ্গে কথা বলছিল না, এটা ছিল ক্যাপ্টেনের একটা টেকনিক। এদিকে ক্যাপ্টেনের টেকনিক ঠিকই কাজে লেগে ডাকাতের দল একটা বোট সেখান থেকে চলে যায় ভয়ে, কিন্তু মুসে তার সঙ্গীদের নিয়ে জাহাজের কাছাকাছি পৌঁছে যায়। ঠিক তখনই ক্যাপ্টেন জাহাজের চারিপাশে যে পানির ফোয়ারা থাকে সেগুলো চালু করে দিয়েছিল, যাতে করে কোনোভাবেই যেন ডাকাত দল জাহাজে উঠতে না পারে। কিন্তু তাতেও কোনো কাজ হয় না, ডাকাতের দল জাহাজে উঠে যায়। ঠিক তখনই ক্যাপ্টেন বুদ্ধি করে এবং জাহাজের সকল স্টাফদের বলতে থাকে তোমরা সবাই ইঞ্জিন রুমে চলে যাও, আমি একটা পাসওয়ার্ড না বলা পর্যন্ত তোমরা সেখান থেকে কোনোভাবেই বের হবে না। এরপর দেখা যায় ডাকাত দলেরা জাহাজের উপরে উঠে ক্যাপ্টেনকে ঘিরে ধরে এবং মুসে সবাইকে বলতে থাকে হাত উঁচু করো। তখন মুসে ক্যাপ্টেনকে বলে ক্যাপ্টেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা তোমাদের মারতে আসিনি, আমরা তোমাদের সাথে জাস্ট একটা ডিল করতে এসেছি। তখন ক্যাপ্টেন বলে আমাদের জাহাজে তেমন কিছু নাই, শুধুমাত্র কিছু খাওয়া এবং $300 আছে। তখন মুসে বলে জাহাজের সমস্ত স্টাফদের আমার সামনে আসতে। তখন ক্যাপ্টেন রেডিওর সাহায্যে অ্যানাউন্সমেন্ট করে জাহাজের সমস্ত স্টাফদের সামনে আসার জন্য। এরপর ডাকাত দলের সর্দার মুসে সেও রেডিওর মাধ্যমে বলতে থাকে তোমরা যদি সামনে না আসো তাহলে তোমাদের ক্যাপ্টেনকে আমরা মেরে ফেলবো। কিন্তু এতে কোনো কাজ হয় না।
কারণ আগেই বলে দিয়েছিল কোনো পাসওয়ার্ড না বলা পর্যন্ত কেউ যেন বাইরে না আসে। এরপর মুসে ক্যাপ্টেনকে বলে, আমি তোমাকে সঙ্গে নিয়ে জাহাজের ভিতরে ঘুরবো এবং বাকি সদস্যদের খুঁজে বের করব। তখন ক্যাপ্টেন বলে, আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে ইঞ্জিন রুমের লাইট অফ না হয়, কারণ ইমার্জেন্সি রুমের লাইট অফ হয়ে গেলে আমরা জাহাজের ভিতরে কিছুই দেখতে পাবো না। আর ক্যাপ্টেনের এই কথা ওয়াকি টকের সাহায্যে জাহাজের ভিতরে যারা ছিল তারা সবাই শুনতে পায় এবং তারা বুঝতে পারে যদি ইঞ্জিন রুমের লাইট অফ করে দেওয়া যায় তাহলে ডাকাতের দল জাহাজের ভিতরে কিছুই দেখতে পাবে না। এই জন্য তাদের ভিতর থেকে একজন ইমার্জেন্সি রুমের লাইট অফ করতে যায় এবং অন্য একজন খাওয়ার পানি আনার জন্য অন্য একটা রুমে চলে যায় এবং মুসে তখন ক্যাপ্টেনকে নিয়ে জাহাজের নিচে চলে আসে। কিন্তু ক্যাপ্টেন ইচ্ছে করে মুসেকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে মুসে দেখতে পায় তার সামনে একটা জাহাজের ম্যাপ আছে এবং মুসে বুঝতে পারে জাহাজের ইঞ্জিন রুম এখান থেকে সামনের দিকে। এই জন্য সে ক্যাপ্টেনকে বলে, আমি সামনের দিকে যেতে চাই। তখন ক্যাপ্টেন বলে, ইঞ্জিন রুম অনেক গরম, সেখানে গেলে তোমাদের পানি নিয়ে যেতে হবে। এই জন্য ক্যাপ্টেন মুসেকে নিয়ে আগে পানির রুমে চলে যায় পানি আনার জন্য, কিন্তু সেখানে আগে থেকে জাহাজের একজন স্টাফ পানি আনার জন্য গিয়েছিল। তখন ক্যাপ্টেন ডাকাত দলের উদ্দেশ্য করে বলে, তোমাদের পায়ে কিছু নাই, তোমরা ওখানে গেলে পায়ে চোট পেতে পারো। ক্যাপ্টেনের কথা জাহাজের সদস্যরা শুনতে পায় এবং সে ওয়াকিটকির সাহায্যে তার বাকি সদস্যদের বলতে থাকে, ডাকাত দলেরা তোমাদের দিকে যাচ্ছে, তোমরা দরজার সামনে একটা কাঁচ ভেঙে রাখো যাতে করে ওরা সেখানে পা দিলেই আহত হয়। এই জন্য জাহাজের ইঞ্জিন রুমে যারা ছিল তারা ওই রুমের দরজার সামনে কাঁচ ভেঙে রাখে এবং ডাকাতের দল যখন ওই রুমে প্রবেশ করে তখন তাদের পায়ে কাঁচ ফুটে যায়। ঠিক তখনই সমস্ত লাইট অফ হয়ে যায়, কারণ জাহাজের যে স্টাফ জেনারেটর অফ করতে গিয়েছিল সে ততক্ষণে জাহাজের সমস্ত লাইট অফ করে দেয়। এটা দেখে ডাকাত দলের সর্দার মুসে বিরক্ত হয়ে যায় এবং ক্যাপ্টেনকে হুমকি দিতে থাকে এবং বলতে থাকে এইসব কি হচ্ছে। তখন ক্যাপ্টেন বলে, আমি তখন থেকে তোমার সাথেই আছি, আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে ডাকাত দলের একজনের পায়ে কাঁচ ফোটার কারণে প্রচন্ড পরিমাণে রক্ত ঝরছিল। এই জন্য মুসে ক্যাপ্টেনকে বলে, তুমি তাকে নিয়ে জাহাজের উপরে যাও, আমি এদের খুঁজে বের করছি। এরপর ক্যাপ্টেন ওই ডাকাতকে নিয়ে জাহাজের উপরে চলে যায়। এদিকে ইঞ্জিন রুমে মুসেকে একা পেয়ে জাহাজের সমস্ত সদস্যরা মিলে মুসেকে বন্দি করে ফেলে। ওয়াকি টকির সাহায্যে ডাকাতদের বলতে থাকে, আমরা তোমাদের ক্যাপ্টেন মুসেকে বন্দি করে ফেলেছি, তোমরা যদি মাত্র $30,000 নিয়ে আমাদের ক্যাপ্টেনকে ছেড়ে দাও তাহলে আমরা তোমাদের ক্যাপ্টেনকে ছেড়ে দিব। ডাকাতেরা এই ডিলে রাজি হয়ে যায়, কারণ তাদের হাতে আর কোনো অপশন ছিল না। এই জন্য জাহাজের ভিতর থেকে একটা লাইফ বোট তাদেরকে দেওয়া হয় এবং লাইফ বোট কিভাবে চালাতে হয় সেটা ক্যাপ্টেন তাকে শিখিয়ে দেয়। এরপর টাকা নিয়ে যখন মুসেকে ছেড়ে দেওয়া হয় তখন মুসে লাইফ বোটে উঠতে থাকে। তখন মুসে অন্য একটা ডাকাতকে ইশারায় বলতে থাকে ক্যাপ্টেনকে আঘাত করে তাদের সঙ্গে নিয়ে যেতে, এবং সেই ডাকাত ক্যাপ্টেনের পিছনে মেশিন গান দিয়ে আঘাত করে এবং ক্যাপ্টেনকে সঙ্গে নিয়ে তারা লাইফ বোট নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ওই লাইফ বোটের পিছনে পিছনে জাহাজটিও আসছে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য। এদিকে ক্যাপ্টেনের এই কিডন্যাপের খবর আমেরিকার নৌবাহিনী জেনে যায়, এই জন্য তারা সেখানে একটা ড্রোন পাঠিয়ে দেয় ডাকাতের অবস্থান এবং ক্যাপ্টেন কিভাবে আছে সেটা জানার জন্য। ডাকাতের দল ক্যাপ্টেনকে নিয়ে সোমালিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যেখানে আরও ডাকাতের দল আছে এবং ডাকাতরা একটা পরিকল্পনা করছিল, তারা ক্যাপ্টেনের কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করবে এবং তার বিনিময়ে ক্যাপ্টেনকে ছেড়ে দিবে। এর কিছুক্ষণের মধ্যে আমেরিকার নেভি গার্ড সেখানে হাজির হয়ে যায়। ডাকাতের দল আমেরিকার নেভি বোট থেকে অনেক ভয় পেয়ে যায় এবং নেভি বোটের ক্যাপ্টেন বলতে থাকে, তোমরা আমাদের ক্যাপ্টেনকে ছেড়ে দাও, না হলে আমরা তোমাদের সোমালিয়ায় যেতে দেব না। তখন ডাকাত দলের সর্দার মুসে বলতে থাকে, আমাদের 10 মিলিয়ন দিতে হবে, তাহলে আমরা তোমাদের ক্যাপ্টেনকে ছেড়ে দেব। তখন নেভি বোর্ডের সদস্যরা বলতে থাকে, $10 মিলিয়ন অনেক টাকা, এটা আনতে অনেক সময় লাগবে, এই জন্য আমরা তোমাদের এখন খাবার পানি ও জল দিতে চাই। এই কথা শুনে মুসেও রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে খাওয়ার পানি ও জল ছিল না। নেভি বোটের সদস্যরা ছোট দুটো বোট নিয়ে ওই ডাকাত দলের কাছে চলে আসে এবং তারা আগেই বলতে থাকে, আমাদের ক্যাপ্টেনকে আমরা দেখতে চাই। মুসে তখন শুধুমাত্র ক্যাপ্টেনের মাথাটি বের করে। তখন ক্যাপ্টেন নেভি বাহিনীর সদস্যদের বলতে থাকে, আমি যে বন্দী হয়েছি এটা কি আমাদের পরিবারকে জানানো হয়েছে? তখন নেভি বাহিনীর সদস্যরা বলতে থাকে, হ্যাঁ জানানো হয়েছে। তখন ক্যাপ্টেন বুদ্ধি করে বলে, আমি লাইফ বোটের 15 নম্বর সিটে আছি। আসলে ক্যাপ্টেন এটা নেভিদের ইন্ডিকেট করে বলছিল। তখন মুসে লক্ষ্য করে ক্যাপ্টেন নেভি বাহিনীর সদস্যদের সাথে কন্টিনিউ কথা বলে যাচ্ছিল, এই জন্য ক্যাপ্টেনের কানের পাশ দিয়ে একটা গুলি করছিল এবং ক্যাপ্টেনকে নিয়ে আবারও ভিতরে চলে আসে। এটা দেখে নেভি বাহিনীর সদস্যরা দূরে চলে যায় এবং নেভি সদস্যরা চিন্তায় পড়ে যায়, কারণ এইভাবে চলতে থাকলে এই ডাকাত দল ক্যাপ্টেনকে নিয়ে সোমালিয়ায় চলে যাবে এবং ক্যাপ্টেনকে সোমালিয়ায় নিয়ে চলে গেলে সেখান থেকে তাকে খুঁজে বের করা মুশকিল হয়ে যাবে।
এদিকে ক্যাপ্টেন মুসেকে বলে আমার খুব টয়লেট পেয়েছি। তখন মুসে ক্যাপ্টেনকে আর একটা ডাকাতের সঙ্গে বাইরে টয়লেট করার জন্য বের করে দেয়। ঠিক তখনই ক্যাপ্টেন ওই ডাকাতকে ধাক্কা দিয়ে পানিতে ঝাঁপ দেয়। এরপর ওই ডাকাতও ক্যাপ্টেনের সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয়, কারণ ক্যাপ্টেন যদি তাদের হাত থেকে চলে যায় তাহলে তাদেরকে নেভি সদস্যরা এখানেই গুলি করে মেরে ফেলবে। তারা আবারও ক্যাপ্টেনকে ধরে আনে। এরপর আমরা দেখতে পাই নেভি অফিসার মুসের সাথে আবারও যোগাযোগ করে এবং বলতে থাকে আমরা তোমাদের কথায় রাজি আছি, কিন্তু তোমাদের এই টাকা নিতে হলে তোমাদের ভেতর থেকে একজনকে আমাদের বোটে আসতে হবে এবং টাকা নিয়ে যেতে হবে। এই কথায় মুসে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় মুসেকে নেওয়ার জন্য নেভি বোটের একটা ছোট বোট সেখানে আসে। তারা বুদ্ধি করে ডাকাতের লাইফ বোটের উপরে একটা রশি বেঁধে দেয়, যাতে করে তারা বোটটা সহজে নিয়ন্ত্রণ করতে পারে এবং খুব চালাকের সহিত ওই ডাকাতের লাইফ বোটে একটা ডিভাইস লাগিয়ে দেয়, যাতে করে তারা ভিতরের সমস্ত কথাবার্তা শুনতে পায়। এবং আমেরিকার নেভি বাহিনী ক্যাপ্টেনকে একটা পোশাক দেয় এবং বলতে থাকে তুমি এই পোশাকটি পরে তোমার জায়গায় চুপ করে বসে থাকবা। এদিকে আমেরিকার নেভি বাহিনীর সদস্যরা ডাকাতের লাইফ বোটের উপর বড় বড় লাইট মারতে থাকে, যাতে করে তারা সামনে কিছুই দেখতে পারছিল না। এবং আমেরিকান নেভি স্নাইপাররা তাদের স্নাইপার নিয়ে লাইভ বোটে থাকা ওই তিনজন ডাকাতের উপর টার্গেট করে বসে থাকে, কিন্তু কোনোভাবেই তিনজনকে একই সময় টার্গেটে আনতে পারছিল না। যদি তিনজনের ভিতর থেকে একজন বেঁচে যায় তাহলে তারা ক্যাপ্টেনকে মেরে ফেলবে, এই জন্য তারা গুলি করতে পারছিল না। এদিকে ক্যাপ্টেন বুঝতে পারে সে হয়তো আর বাঁচবে না, এই জন্য সে তার পরিবারের উদ্দেশ্যে একটা চিঠি লেখে। এটা দেখে ডাকাত দলের একজন সদস্য ক্যাপ্টেনকে আবারও রশি দিয়ে বেঁধে ফেলে। তখন ডাকাত দলের সদস্যরা বুঝতে পারে এই আমেরিকান নেভিরা তাদের সঙ্গে গেম খেলছে এবং তারা ক্যাপ্টেনকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই আমেরিকার স্নাইপারদের টার্গেটের সামনে দুজন চলে আসে এবং ওই স্নাইপাররা আমেরিকান নেভিদের বলতে থাকে লাইফ বোটের দড়ি টানা বন্ধ করে দাও। এবং লাইফ বোটের দড়ি টানা বন্ধ করে দেওয়ার কারণে লাইফ বোটে একটা ধাক্কা লাগে এবং ওই ধাক্কায় লাইফ বোটের ভিতরে তিনজন ডাকাত স্নাইপারের টার্গেটের সামনে চলে আসে এবং এই সুযোগে আমেরিকার স্নাইপাররা তিনজনকে একই সঙ্গে গুলি করে দেয় এবং তিনজন সেখানেই মারা যায়। এরপর ক্যাপ্টেনকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং ডাকাত দলের লিডার মুসেকে আমেরিকার আদালতে পাঠানো হয়। এই ঘটনায় ক্যাপ্টেন ফিলিপসের জীবনে অনেক বড় ধাক্কা লেগে যায়। ক্যাপ্টেনের এই ঘটনার রিকভারি করতে অনেক সময় লেগে যায় এবং তিনি 1 বছর রেস্টে থাকার পর পুনরায় আবার সমুদ্র পথে যাত্রা শুরু করেন। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।